প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা দিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2 নং সৃজনশীল প্রশ্ন, এনে দুটি ঘটনা দেওয়া আছে। ঘটনা 1, সফল ব্যবসায়ী হিসাবে চৌধুরী পরিবার ও হাওলাদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকায় অনেকের কাছে পরিচিত, অথচ চৌধুরীদের আদিনিবাস কিশোরগঞ্জ এবং হাওলাদারদের পরিবার মূল ব্রাহ্মণবাড়িয়ায়। ঘটনা 2, সৈয়দপুর সোহাগী সহ পাশাপাশি 3-4টি গ্রামে অনেক লোক পরিবার সহ আজ প্রায় 15 বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছে। তাদের ছেলেমেয়ে অনেকেই এখনও পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি। প্রথম প্রশ্ন, স্থূল জন্মহার কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মানুষের গড় আয় বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1-এ কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ ঘটনা 2-এ উল্লেখিত স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। বক্তব্যটি তুমি কি সমর্থন করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, স্থূল জন্মহার কাকে বলে? প্রতি বছর কোনো অঞ্চলে বা দেশে প্রতি 1000 লোকের মধ্যে যে সংখ্যক জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই সেই অঞ্চল বা সেই দেশের স্থূল জন্মহার। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো। বাংলাদেশের মানুষের গড় আয়ুকাল বৃদ্ধির অন্যতম কারণ হল চিকিৎসা শাস্ত্রের উন্নতি। চিকিৎসা শাস্ত্রের উন্নতিতে শিশু মৃত্যুহার ও মাতৃ মৃত্যুহার অনেক কমেছে। মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে। আগে কলেরা, বসন্ত, ম্যালেরিয়া ইত্যাদি সংক্রামক রোগে মহামারী রূপে দেখা দিত এবং হাজার হাজার লোক মারা যেত, কিন্তু এখন প্রতিষেধক আবিষ্কার হওয়ায় এ সকল রোগে এখন আর মানুষ সহজে মারা যাচ্ছে না। প্রাণঘাতী রোগ নির্মূল করা সম্ভব হচ্ছে, ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1 কোন ধরনের স্থানান্তর নির্দেশ করে ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1 আন্তঃস্থানান্তরকে নির্দেশ করে। দেশের ভিতরে অনেক সময় এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করে, তখন এটাকে বলে আন্তঃস্থানান্তর। তবে বাজার করা, অফিস ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে আন্তঃস্থানান্তর বলা যাবে না। যেমন আন্তঃআঞ্চলিক স্থানান্তর অর্থাৎ একই অঞ্চলের মধ্যে স্থানান্তর। তাছাড়া গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামের এবং শহর থেকে শহরে স্থানান্তর হয়ে থাকে। অর্থনৈতিক উদ্দেশ্যে মূলত স্থানান্তর হয়ে থাকে। উদ্দীপকে চৌধুরীর পরিবার ও হাওলাদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকায় অনেকের কাছে পরিচিত। উভয় পরিবারই মফস্বল থেকে জেলা শহরে সিলেটে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, অথচ চৌধুরীদের আদিনিবাস কিশোরগঞ্জে এবং হাওলাদার পরিবারের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সুতরাং বলা যায় চৌধুরী পরিবার ও হাওলাদার পরিবার এ ধরনের স্থানান্তর আন্তঃস্থানান্তরকে নির্দেশ করে। সর্বশেষ প্রশ্ন ছিল, ঘটনা 2-এ উল্লেখিত স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। উত্তরের সপক্ষে যুক্তি দাও। উদ্দীপকে ঘটনা 2 উল্লেখিত স্থানান্তর বহির্গমন বলা হয়, কেননা এখানে এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে। ঘটনা 2-এ উল্লেখিত স্থানান্তরে দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ। বক্তব্যটি আমি সমর্থন করি। কোনো দেশ থেকে অন্য মানুষ অন্য দেশে গমনকে বহির্গমন বলে। কোনো জনসংখ্যার হ্রাসের জন্য বর্তমান সময়ে বহির্গমনকে মুখ্য কারণ বলা চলে। উন্নত জীবনের প্রত্যাশায় আধুনিক সুযোগ সুবিধা ভোগ, দেশের নানা ঝামেলা থেকে মুক্তি পেতে এদেশের মানুষ বিদেশে বসবাসের জন্য আগ্রহী হচ্ছে। তাই এদেশের জনসংখ্যা কমে যাওয়া বা হ্রাস বৃদ্ধির জন্য বহির্গমনকে মুখ্য কারণ হিসাবে দায়ী করা হবে। ঘটনা 2 থেকে জানা যাবে, সৈয়দপুর সোহাগী পাশাপাশি কয়েকটি গ্রামের লোক প্রায় 15 বছর ধরে মধ্যপ্রাচ্যে বসবাস করছেন। উদ্দীপকে বহির্গমনকারীদের ছেলেমেয়েদের অনেকেই এখন পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি এবং ভবিষ্যতে দেখার সুযোগ পাবে কিনা তাও নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ধরনের বহির্গমনের কারণে জনসংখ্যা কমে যায়। সুতরাং বলা যায় ঘটনা 2-এ উল্লেখিত স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ এবং বক্তব্যটি যথার্থ এবং আমি সমর্থন করি। এই ছিল 4টি প্রশ্নের উত্তর। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই।